নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী এবার হয়তো একদম ঠিক করে ফেলেছেন যে আর যাই হয়ে যাক না কেন, চিরাগ পাসওয়ান তার পার্টিকে আর দাঁড়াতে দেওয়া যাবে না। যে চিরাগ পাসওয়ান অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি 5খানা সিটে লড়ে 5খানাই সিট তিনি পেয়েছেন। সেই রকম স্ট্রাইক রেট যুক্ত চিরাগ পাসওয়ানকে আটকানোর জন্য এবার জেডিইউ কিন্তু অত্যন্ত তৎপর। অর্থাৎ তাদের অ্যাটিটিউডটা দেখে মনে হচ্ছে কিন্তু কোথাও গিয়ে যে তারা যতটা না আরজেডি কে আটকাতে তৎপর, তার থেকেও বেশি তৎপর চিরাগ পাসওয়ানকে আটকাতে। তার কারণ 2020 সালে আপনাদের মনে থাকবে চিরাগ পাসওয়ান প্রত্যেকটা সিটে লড়াই করেছিল এবং 243টা সিটে লড়াই করে মাত্র একটাতে তারা জিততে পেরেছিল। কিন্তু এই লড়াইয়ের ফলস্বরূপ কি হয়েছিল? বিহারের তৃতীয় বৃহত্তম দল হিসেবে চলে গিয়েছিল জেডিইউ। কিন্তু সেই জেডিইউ নেতা হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তাকে শপথ নিতে হয়েছিল। এটা কিন্তু একটা অপমান। অর্থাৎ তৃতীয় পার্টি, অর্থাৎ যে ভারতীয় জনতা পার্টি প্রথম ভোট পেয়েছিল, দ্বিতীয় পেয়েছিল আরজেডি, তৃতীয় পার্টি হয়ে জেডিইউ দলের নেতা তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, যেহেতু তিনি জোটবদ্ধ অবস্থায় রয়েছেন। সেটা অবশ্যই নীতিশ কুমারের জন্য একটা লজ্জা, এবং সেই ঘটনাটাই ঘটেছিল সামগ্রিকভাবে চিরাগ পাসওয়ানের জন্য। অর্থাৎ ভোট কাটাকাটির একটা রেশিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বেরিয়ে গিয়েছিল। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, ইলেকশন কমিশন সেই ঘটনাটা ঘটালো, এবং ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনের যে লোকাল অফিসার, তাকে দিয়ে এই ঘটনাটা ঘটানো হলো কিনা সেই প্রশ্নটা উঠছে। যে ঘটনাটা ঘটেছিল সেটা আগে আপনাদেরকে বলি। ছাপড়া জেলার মারোরা বিধানসভা, সেখানে সীমা সিংকে দাঁড় করিয়েছিল এলজিপিআর, অর্থাৎ লোক জনশক্তি পার্টি, রামবিলাস, যে পার্টির সূচনা করেছিলেন রামবিলাস পাসওয়ান, চিরাগ পাসওয়ানের বাবা, সেখান থেকে তাকে দাঁড় করানো হয়েছিল। এবং তিনি ছিলেন এনডিএ এর সামগ্রিকভাবে প্রার্থী, অর্থাৎ সেখানে আর কেউ প্রার্থী দেননি। কিন্তু এই সীমা সিং তিনি ভোটে লড়বার আগেই তার মনোনয়ন পত্রটা বাতিল করে দেওয়া হলো, এবং এখনো পর্যন্ত সামগ্রিক বিষয়টা নিয়ে মুখ খোলেননি কেউই এনডিএ এর তরফ থেকে। সেটা আরো গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং বিরোধীদের চক্রান্ত কেউ বলেননি, শুধুমাত্র চিরাগ পাসওয়ান সামনে এসেছেন, যেহেতু তার দলের বিষয় এটা, 29টা মাত্র সিট পেয়েছেন, তার মধ্যে থেকেও একটা চলে যাচ্ছে, তাহলে তো অবশ্যই সেটাকে নিয়ে তাকে ভাবতে হয়। তিনি বলেছেন, তিনি বক্তব্য রেখেছেন, এবং কি বক্তব্য রাখলেন চিরাগ পাসওয়ান এবং কেন এই মুহূর্তে নীতিশ কুমার তার নির্দেশে এই সামগ্রিক ঘটনাটা ঘটছে, তেমন একটা বক্তব্য বেরিয়ে আসছে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে আরজেডি যেমন এই মুহূর্তে লড়াইটা করছে ইন্ডিয়া গঠবন্ধনের থেকে, সেই জায়গা থেকেই কিন্তু জেডিইউ লড়াইটা করছে এনডিএ গঠবন্ধনের থেকে, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার কোনোভাবেই চিরাগ পাসওয়ানকে আর দাঁড়াতে দেবেন না, চিরাগ পাসওয়ানের পার্টিকে কোনোভাবেই শক্ত সামর্থ্য হতে দেবেন না, সেরকম একটা ছবি উঠে আসছে। অর্থাৎ তার নিজের পলিটিক্যাল কেরিয়ার যে সেটা একদম শেষ হতে যাচ্ছে, সেটা তো তিনি জানেনই। কিন্তু চিরাগ পাসওয়ান যে কেন্দ্রীয় মন্ত্রী, চিরাগ পাসওয়ান যে বারংবার তিনি একদম বিহারে একটা কর্তৃত্ব ফলাতে চাইছেন, সেই বিষয়গুলো একদম উঠে আসছে। এবং নীতিশ কুমারের সরকারকে জঙ্গল রাজের সরকার বলছেন চিরাগ পাসওয়ান, কয়েকদিন আগেই বলেছেন, এবং তিনি বলছেন তার লজ্জা করে এই সরকারের সঙ্গে তিনি জোট সঙ্গী হিসেবে আছেন হিসেবে। সুতরাং সেই চিরাগ পাসওয়ানের দলকে যে সবচেয়ে বেশি একদম ক্ষতিগ্রস্ত করতে নীতিশ কুমার উদ্যত হবেন, সেটা অনেকেই মনে করছেন। কিন্তু এই মুহূর্তে আসল খেলাটা করে দিয়েছে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের যে শাখা, বিহার শাখা, তারা। এবং স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে জানানো হয়েছে টেকনিক্যাল কোনো কারণের জন্য এই সীমা সিং তার মনোনয়ন পত্রটা বাতিল হলো। যে সীমা সিং কয়েকদিন আগেই মাত্র ইনস্টাগ্রামে একদম ভিডিও আপলোড করেছিলেন, মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় বিশাল মানুষজন নিয়ে গেছিলেন। তিনি এমনিতেই ভোজপুরি সিনেমার একজন অভিনেত্রী, এবং তার সঙ্গে এই মুহূর্তে তিনি এলজিপিআর থেকে যেহেতু টিকিট পেয়েছেন, তার সঙ্গে বহু মানুষ থাকবে, এটা স্বাভাবিক। এবং তাদের নিয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়া, সেটা কিন্তু কোথাও গিয়ে একদম সরাসরি আরজেডি কে সিটটা গিফট করে দেওয়া। তার কারণ এই সিটে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই সিটে মূলত প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল এনডিএ এর তরফ থেকে সীমা সিং এর, এবং আরজেডির তরফ থেকে জিতেন কুমার রায়, তিনি আবার এমএলএ তো ছিলেন, পূর্ব এমএলএ ছিলেন, এবং তার সঙ্গে লালু প্রসাদ যাদব তার সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন, তাকে এই সিটে লড়ানো হচ্ছে। সুতরাং সেই সিটে লড়ানো হচ্ছে এই যে জিতেন কুমার রায়, তাকে যে লড়ানোর বিষয়টা সম্পূর্ণ কিন্তু এই যে চমকটা দেওয়ার বিষয়টা ছিল। অর্থাৎ সীমা সিং তিনি ভোজপুরি সিনেমা স্টার, তাকে সামনে রাখলে হয়তো এই জিতেন কুমার রায় তার যে আধিপত্য সেই জায়গাটাতে সেটা খানিকটা কম হয়ে যেতে পারে, এইটা ছিল টেকনিক। এবং এই মুহূর্তে সীমা সিং সরে গেলেন ভোটের লড়াইয়ের থেকে, এবং তার মানেটা কিন্তু একদম সরাসরি 121টা ফেজ, প্রথম ফেজে যে বিধানসভা ভোটটা হতে চলেছে সেখানে কিন্তু আর মনোনয়নপত্র জমা দেওয়ার জায়গা নেই।
কারণ 17 তারিখ সেই ডেট পেরিয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে জানসুরাজ দল তারা লড়াইটা করবে এবং তার সঙ্গে আরজেডি লড়াইটা করবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ফার্স্ট ফেজে এই ঘটনাটা ঘটতেই চলেছে, অন্তত এই মারোরা যে বিধানসভা সেখান থেকে। এবং যে এবারেও কিন্তু সিট শেয়ারিং রেশিওটার ক্ষেত্রে চিরাগ পাসওয়ান তিনি অবশ্যই ক্ষতি করেছেন, কার না নীতিশ কুমারের। নীতিশ কুমার বারংবার চেয়েছিলেন তিনি 110টা আসনে লড়বেন, কিন্তু সেই 110টার থেকে 9খানা আসন কেটে তাকে 101খানা আসন দেওয়া হয়েছে এবং সেই 9খানা আসন চলে গিয়েছে চিরাগ পাসওয়ান তার কাছে। এবং তার সঙ্গে আপনাদের মনে করিয়ে দিই আরো একবার যে জিতেন রাম মাঝি বিহারের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এবং এখন বর্তমানে সাংসদ, সেই জিতেন রাম মাঝি তিনিও কিন্তু বারংবার বলেছেন যে চিরাগ পাসওয়ান যে সমস্ত জায়গায় প্রার্থী দেবে আমরাও সেই সমস্ত জায়গায় প্রার্থী দেবো, এরকম দুটো জায়গাতে আমরাও প্রার্থী দেবো চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে। কারণ চিরাগ পাসওয়ান বারংবার কিন্তু এনডিএ এর ক্ষতি করছে, চিরাগ পাসওয়ান বারবার নীতিশ কুমারের ক্ষতি করছে। এবং অসভাপতি আপনাদের মনে রাখা দরকার যে এই যে এনডিএ সরকার কিংবা এনডিএ এর যে মুখ সেটা কিন্তু একমাত্র টিকে আছে বিহারে নীতিশ কুমারকে মুখটা দেখে। এবং নীতিশ কুমার শারীরিক ভাবে অসুস্থ হতে পারেন, মানসিক ভাবে অসুস্থ হতে পারেন, কিন্তু নীতিশ কুমারের কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে যে ফেসটা তার ফেস যে ভ্যালুটা সেটা কম হয়নি। এবং সেটা কিন্তু বিহারে প্রত্যেকটা যে জনসভা সেগুলো থেকে বোঝা যায়। যে খবর আপনাদেরকে আজ সকালেই জানিয়েছি যে প্রত্যেকটা জনসভা যখন থেকে অমিত শাহ একদম ডিক্লেয়ার করেছেন যে আর নীতিশ কুমার পরবর্তীতে বিহারের মুখ্যমন্ত্রী থাকবে না, তখন থেকে পুরো ফাঁকা যাচ্ছে। এবং সেই ছবিগুলো যখন থেকে উঠে আসছে তখন এই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল বিহারে, এই চিরাগ পাসওয়ানের দল থেকে সীমা সিং তাকে সরিয়ে দেওয়া হলো, একদম সরাসরি মনোনয়ন পত্র বাতিল করে দেওয়া হলো, সেটা কিন্তু কোথাও গিয়ে এই যে আধিকারিকরা ঘটালেন, এই আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার এবং তাদের কাছে কিন্তু অর্ডার পৌঁছায় যে কখন কোথায় কি করতে হবে। অনেকেই বলছেন কিন্তু এই সীমা সিং এর যে মনোনয়ন পত্র বাতিলটা সেটা একটা কোথাও গিয়ে কলকাঠি কেউ হলেও সরকারের পক্ষ থেকেই নেড়েছেন, এরকম একটা খবর উঠে আসছে। সুতরাং আমরা জানি না পুরো বিষয়টা কিভাবে সংগঠিত হবে বিহারে। এই মুহূর্তে কাটে কাটে একটা যদি বলা হয় যে আরজেডির সঙ্গে জেডিইউ রয়েছে সেটা কিন্তু খুব একটা সঠিক হবে না। বরঞ্চ এই মুহূর্তে কিন্তু যে ছবিগুলো উঠে আসছে নীতিশ কুমারের দল তার সঙ্গে বিজেপির সংঘাত রয়েছে, নীতিশ কুমারের দল তার সঙ্গে চিরাগ পাসওয়ান এলজিপিআর তাদের সংঘাত রয়েছে। এবং শুধু তাই নয়, উপেন্দ্র কুশওয়া আরেকজন শরিক দলের নেতা, তার কথাটা আপনাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে। তিনি বলেছিলেন কয়েকদিন আগে নাথিং ইজ ওয়েল দিস টাইম ইন বিহার, অর্থাৎ একদম এনডিএ তে কিন্তু সরাসরি সমস্ত কিছু আগের মতো নেই, সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে চলছে না। এবং সেই ছবিগুলোই বারংবার ফিরে ফিরে আসছে। এবং বিহারের ভোট এই মুহূর্তে জনপ্রিয়তার দৌলতে অবশ্যই অনেকটা কিন্তু এগিয়ে গিয়েছে আরজেডি থেকে ইন্ডিয়া গঠবন্ধন। যদিও তাদেরও সমস্যা চলছে, ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে, কংগ্রেস অনেক সিটে লড়ছে এমন যেগুলোতে আরজেডি নিজেরাও প্রার্থী দিচ্ছে, এখনো পর্যন্ত সেটা ফ্রেন্ডলি ফাইট বলে চালানো হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যদি 122টা আসন জড়ো করতে না পারে তারা, তাহলে এই গঠবন্ধন কিংবা এই প্রতিবাদ, এই যে মিছিল, এই যে ভোটার অধিকার যাত্রা কোনোটাই কি কোনো গুরুত্ব পাবে ভোট বাক্সে যদি 14ই নভেম্বর দেখা যায় যে এনডিএ শেষ বাজিটা মেরে দিয়ে চলে গেছে? আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার দৌলতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই যে সীমা সিং তার যে মনোনয়নপত্র বাতিল হয়ে গেল একদম ভোটের ঠিক আগেই, এবং এনডিএ এর মধ্যে থেকে একজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেল টেকনিক্যাল কারণে, সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে সরকারের মধ্যে থেকে একটা ষড়যন্ত্র, নাকি কোথাও একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা টেকনিক্যালি সত্যি কোনো সমস্যা পেয়েছে এবং যার জন্য অত্যন্ত স্বচ্ছতা দেখানোর জন্য বা স্বচ্ছতা বজায় রাখার জন্য তারা এই মুহূর্তে মনোনয়নপত্রটা বাতিল করেছে? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।